তিনি বলছেন যদি যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকেরা আমাদের খুব ভালো বন্ধু হয়ে ওঠেন, তাহলে তারা হয়তো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কিছু রাজনৈতিক সুবিধা আদায়ে সহায়ক হতে পারে। আমি যে এখন উনিও বাংলাদেশকে এইভাবে কটন বেল্ট থেকে এনে ওই দেশের সমর্থন সকল সকল রাজনৈতিক সেক্টর। নেতা কর্মীদের সমর্থক বানিয়ে উনি রাজনৈতিক সুবিধা আদায় করবেন। কার রাজনৈতিক সুবিধা আদায় করবেন আমি জানি না। বাংলা উনি সুবিধা আদায় করতে চাচ্ছেন, তার মানে উনি সংকটে আছেন, ট্রাম্প প্রশাসনের সাথে উনি সংকটে আছেন, নাহলে উনি সুবিধার দরকার হবে কেন? উনি কিভাবে মিডল ইস্ট থেকে তার জ্বালানি তেল আমদানি কেমনে বন্ধ করবেন, আমি এইটার কোনো পরিকল্পনা আছে আমি জানি না। মিডল ইস্টের সাথে আপনি সম্পর্ক খারাপ করলে পরে আপনার যে আরেকটা জনশক্তি রপ্তানির যে সেক্টর, সেটা কতটা ধাক্কা খাবে এটা আপনি কল্পনা করতে পারতেছেন না। এখন এই জিনিসগুলো যদি উনি দেশের বাইরে গিয়ে যদি তুমি দেশের সমস্যার সমাধানের চিন্তা করেন, তাহলে কিন্তু। তবে নিক্কের যে ইন্টারভিউটা, এটার মধ্যে একটা আরেকটা মজার জিনিস আছে, যেটা আপনি যদি আমাকে সুযোগ দেন আমি বলতে পারি। হুম। সেটা হলো যুক্তরাষ্ট্রের সাথে তার যে ওই যে শুল্ক আরোপ বাণিজ্য নিয়ে যে কথা বাণিজ্য বলছেন। সম্পর্ক। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে উনি ওখানে এই যে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ করেছে, এই প্রথমবারের মতো বাংলাদেশের সরকারের মধ্যে কেউ স্বীকার করলো যে বাংলাদেশ হুমকির মুখে পড়েছে। উনি স্বীকার করেছেন যে রপ্তানির উপরে যে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ, এতে বাংলাদেশ বিপদে পড়েছে, বাংলাদেশ হুমকির মুখে পড়েছে। এবং এই এই হুমকি মোকাবেলায় উনি এখন পর্যন্ত ওনার কাছে কোনো ইয়ে নাই, সুনির্দিষ্ট কোনো আহ, মানে এখানে কৌশল। সুনির্দিষ্ট কোনো কৌশল, বা উনি একদম সরাসরি বলেছেন যে উনি জানেন না আলোচনা কেমনে হবে, কবে হবে, কি হবে আলোচনায়। হ্যাঁ, উনি শুধু বলছেন আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছি তুলা, তেল এবং গ্যাস আমদানি করার। হ্যাঁ, তুলা তেল। কিন্তু আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, তুলা তেল গ্যাস ঠিক আছে আপনি কিনতে পারেন, কারণ তেল গ্যাস আমাদের মেইনলি পাবলিক সেক্টরের। রাইট। আপনি গভর্নমেন্ট হিসাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনি সৌদি আরব থেকে আর কিনবো না, যদিও সৌদি আরব থেকে তেল না কিনলে আবার কোন সমস্যায় পড়ে সেটা জানে না। আমি কুয়েত থেকে কিনবো না, আমি এখন আমেরিকা থেকে কিনবো। ততদিনে কিন্তু আবার মিডল ইস্টে কিছু শত্রু দাঁড়িয়ে যাবে, যারা বলবে যে ও তুমি এতদিন তোমার আমি সাবসিডাইজ রেটে তেল দিয়েছি, কম দামে তেল দিয়েছে, সেটা তোমার পছন্দ হলো না, তুমি আমেরিকাকে তোমার পছন্দ, তখন কিন্তু আবার মিডল ইস্টে কিছু শত্রু তৈরি করার একটা পথ এটা হতে পারে। এটা আমার একটা ধারণা, কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশ আমার মনে হয় কখনো চিন্তা করছে যে ওপেকের বাইরে গিয়ে তেল কেনা। বাংলাদেশ সবসময় এর ভেতরেই থেকেছে, মেইনলি এই যুক্তরাষ্ট্র থেকে নিয়েছে কিছু, কিন্তু মেইনলি তার মূল তেল আমদানি কিন্তু এই দেশগুলো, মিডল ইস্টের এই দেশগুলো থেকে নিয়ে। কিন্তু সেখানে উনি শিফট করছেন, উনি বলছেন উনি তেল গ্যাস এখন কেন আহ আমেরিকা থেকে কিনলে, যদি ওনার বক্তব্য যদি শুনেন আপনি বলেন আহ, যদি উনি জ্বালানির কথা বলতে গিয়ে উনি বলছেন যদি আরো আমেরিকান পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয়, মানে আরো আমেরিকান পণ্য মানে কি, এখন আমি জানি না উনি আরো কি পণ্যের কথা বলছেন, কিন্তু গ্যাস সম্পর্কে উনি বলছেন, তেল গ্যাস সম্পর্কে বলছেন অন্যান্য জায়গা থেকে যেসব তেল গ্যাস আমদানি হয়, তুলা আমদানি হয়, সেখান থেকে আমদানি সরিয়ে নেবে। এখন তুলা কিভাবে সরাবে? তুলা তো আমাদের প্রাইভেট সেক্টর আমদানি করে, এবং তুলা রাইট। আমদানি আমাদের প্রাইভেট সেক্টরের অ্যারাউন্ড $6.8 বিলিয়ন। ঠিক আছে, এই $6.8 বিলিয়ন উনি কিভাবে আমদানিকারকরা যারা, উনি বলছেন যে এইসব তুলা আমদানি হয় উজবেকিস্তান, তুর্কমেনিস্তান মতো মধ্য এশিয়ার দেশ এবং ভারত থেকে, উনি বলছেন। হ্যাঁ, আরো আরো বেশ কয়েকটা মধ্য এশিয়ার দেশ এবং ভারত থেকে এটা আমদানি হয়। এখন উনি এটা শিফট করবেন, উনি বলছেন এখন এটা যদি কেনার কারণে, যদি তুলা কেনার কারণে যদি আমার আমেরিকার সাথে সম্পর্ক ভালো হয়, তাহলে আমরা আমেরিকা থেকে কিনবো। উনি বলছেন, তার কোট আন কোট উনি বলছেন, আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি, ভারত থেকেও তুলা কিনি, কেন এখন যুক্তরাষ্ট্র থেকে কিনবো না যদি বাণিজ্য ঘাটতি কমে যায়? উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার দেশ থেকে তুলা আমদানি না করে যুক্তরাষ্ট্র থেকে আমরা এখন থেকে তুলা আমদানি করবো। আমি জানি না উনি কিভাবে গার্মেন্টস সেক্টরকে বা এই প্রাইভেট সেক্টরকে উনি মোটিভেট করবেন যে তাদের $6.8 বিলিয়ন তুলা অল অফ এ সাডেন মধ্য এশিয়া থেকে, যেটা সহজে আনা যায়, শিপে আনা যাচ্ছে। ইভেন এই যে আগে তো ওই যে কি মানে স্থলবন্দর দিয়ে আনা বন্ধ, এই ইন্ডিয়া বন্ধ করার আগ পর্যন্ত আগে স্থলবন্দর দিয়ে আসতো। তো এইসব এখন ইন্ডিয়া থেকে শিপে আসলে তো সবচেয়ে কাছে, কোথায় আমেরিকা, কোথায়
ভারত পাশের দেশ, এবং রাইট। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এইসব জায়গা। এখন আমি জানি না ওনার পলিসিটা কি, উনি কিভাবে প্রাইভেট সেক্টরকে ম্যানেজ করবেন, কারণ প্রাইভেট সেক্টর বেশি দাম দিয়ে তুলা কিনে আবার সেই গার্মেন্টস ইন্ডিয়াতে এই আমেরিকাতেই রপ্তানি করবে, আমেরিকার থেকে বেশি দামে কিনে আমেরিকাতে রপ্তানি করবে। আমি জানি না এটা এই ধরনের ট্রেড কিভাবে হবে, হতে পারে সেটা হয়তো এমন হতে পারে যে আহ, এটা সরকারি নেগোশিয়েট করলো এবং রিডিউস রেটে প্রাইভেট সেক্টর কিনতে পারলো, এটা হতে পারে, আমি জানি না। তবে এইটা প্রাইভেট সেক্টর এইভাবে প্লে করে না, প্রাইভেট সেক্টর তার চয়েসে প্লে করবে। সে কোন ধরনের তুলা, সে মিশর থেকে তুলা কিনবে নাকি তুর্কমেনিস্তান থেকে কিনবে, সে তার কোয়ালিটি এনশিওর করার জন্য, তার প্রাইসিং ইয়ে করার জন্য, কি বলে, জাস্টিফাই করার জন্য, সে তার যে এন্ড প্রোডাক্ট যেটা, সেটাকে দাম কমানোর জন্য সে যেখান থেকে পারে সেখান থেকে কিনবে। এখন এটা কিভাবে যুক্তরাষ্ট্রে উনি ইয়ে করবেন সেটা আমি জানি না, সেটা একটা বড় প্রশ্ন। উনি কিভাবে, তারপর উনি বলেছেন যে উনি উনি এমন একটা কথা বলেছেন যেটা আমার কাছে মানে আমি হাসতে হাসতে, আমি নিজে আজকে আমার হাসির দিন না, তারপর আমি হাসতে হাসতে মানে ওনার এটা পড়ছি যে যাক অ্যাটলিস্ট আমি আজকে একটু হাসতে পেরেছি। তিনি বলছেন, যদি যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকেরা আমাদের খুব ভালো বন্ধু হয়ে ওঠেন, তাহলে তারা হয়তো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কিছু রাজনৈতিক সুবিধা আদায়ে সহায়ক হতে পারে। আমি জানি না কি রাজনৈতিক সুবিধা, বাট উনি বলছেন তুলা উৎপাদকেরা রাজনৈতিক সুবিধা কিভাবে, সুন্দর একটা একেবারে মানে এত সহজ সরল ভাবে বাণিজ্য এবং রাজনীতিকে মিশিয়েছেন খুব চমৎকার করে। যদি এত সহজ সরল হয়, আমি আই উইল বি দ্য ফার্স্ট ওয়ান যে তার অ্যাডমায়ার হয়ে যাবে। উনি বলছেন আমেরিকান কটন বেল্ট রাজ্যগুলো, মানে আমেরিকা যেসব স্টেটে কটন তৈরি হয়, উৎপাদন হয়, তাদের নিজ নিজ প্রতিনিধি হিসাবে কংগ্রেসের সদস্য, হাউসের সদস্য এবং সিনেটে নির্বাচন করে। যাই হোক, উনি ওনার মতো করে গুছিয়ে বলছেন, মানে আসলে মানে ওইসব এলাকা থেকেও এইসব মানে তাদের স্থানীয় যে কংগ্রেস আছে সেখানে নির্বাচন করে, তারপরে কেন্দ্রীয় যে ফেডারেল যে কংগ্রেস আছে সেখানে নির্বাচন করে, প্রতিনিধি পরিষদে করে, সিনেটে করে। এইসব উনি বলতে গিয়ে উনি বলছেন তাই তারাও আমাদের সমর্থক হয়ে উঠতে পারেন যে তুলা আমরা কিনি। মানে তুলা কেনার জন্য আমেরিকান সকল ওই রাজ্যগুলোর সকল সমর্থক হয়ে যাবে সবাই। না সবাই তো না, সবাইকে সিনেটর। বলেন না, উনি বলছে সিনেটররা, হাউস অফ কংগ্রেস। রিপ্রেজেন্টেটিভরা বা হ্যাঁ। লোকাল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওখানে তো আবার স্টেট স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে, স্টেট সিনেট আছে। তো উনি বলছেন এরা সবাই নাকি আমাদের সমর্থক হয়ে যাবে। এখন এই আশায় উনি উনি মানে আমি জানি না, মানে আই ওয়াজ আই ফাউন্ড ইট সো ফানি, সো মানে বাট আই লাভড ইট টু রিড। হ্যাঁ, আমার পড়তে খুব ভালো লেগেছে, বাট সো ফানি ফানি ভদ্রলোক, তিনি এত সহজ সরল ভাবে আকাঙ্ক্ষা করছেন যে তুলা কেনার কারণে তুলা তুলা দেশের সকল আইন প্রণেতারা, সকল প্রশাসকরা তার তার সমর্থক হয়ে সমর্থক যাবে, হয়ে আমাদের যাবে। সমর্থক হয়ে। হ্যাঁ, এবং উনি ওইটার দ্বারা রাজনৈতিক সুবিধা আদায় করবেন। খেয়াল করে দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সুবিধা বলে তো কিছু নাই, ওনার রাজনৈতিক সুবিধা উনি আদায় করবেন। আপনি কিন্তু উনি বলতে গিয়ে কিন্তু ঠেকাইতে পারেন না ওনার মুখটা, উনি বলে ফেলছেন যে উনি পলিটিক্যাল ইয়ে নেবেন, বেনিফিটস উনি আশা করেন তাদের কাছে আদায় আদায় করতে এগুলো সহায়ক হবে। ফ্যান্টাস্টিক, মানে এই ইন্টারভিউটার এটা কিন্তু সবচেয়ে মজাদার দিক, এবং এট দ্য সেম টাইম যে একজন রাষ্ট্রপ্রধান কতটা ফানি হতে পারে, কতটা আহ, মানে আনথিঙ্কেবল ইয়ের কি বলে চিন্তা করতে পারে। উনি ওই যে 3-0 চিন্তা করেন, যে সকল 3-0 ওয়ার্ল্ডের মতো চিন্তা করেন উনি। বাংলাদেশে এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ভদ্র মহিলাদেরকে, গরিব ভদ্র মহিলাদেরকে ঋণ দিয়ে মনে করেন তাদেরকে ধনী করে দিচ্ছেন। এই যে উনি স্বপ্নের ভিতরে থাকে, ওরা যে কেউ এখন পর্যন্ত ধনী হয় নাই, ওরা যে কেউ এখনো কোটিপতি হয় নাই, এখনো যে ওনারা দারিদ্র থেকে বেরোতে পারেন না, ওনারা যে 7টা-8টা লোনের মধ্যে জড়ায় পড়ছেন, এটা কিন্তু ওনার 10টা 12টা মাথায় লোন। নাই। বাট উনি মনে করছেন যে এদেরকে উনি উদ্ধার করে ফেলছেন। এখন উনিও বাংলাদেশকে এইভাবে কটন বেল্ট থেকে এনে ওই দেশের সমর্থক। সকল সকল রাজনৈতিক সেক্টর। নেতা কর্মীদের সমর্থক বানিয়ে উনি রাজনৈতিক সুবিধা আদায় করবেন। কার রাজনৈতিক সুবিধা আদায় করবেন আমি জানি না। তার মানে এটাও আরেকটা জিনিস, ইন বিটুইন লাইন্স, এবং ওনার ভেতরের যেটা যে উনি সংকটে আছেন, উনি সুবিধা আদায় করতে চাচ্ছেন, তার মানে উনি সংকটে আছেন, ট্রাম্প প্রশাসনের সাথে উনি সংকটে আছেন, নাহলে উনি সুবিধার দরকার হবে কেন? কারণ আমাদের তো নর্মাল রিলেশনটা, আমাদের সাথে যুক্তরাষ্ট্রের নর্মাল রিলেশনটা ভালো, চমৎকার সো রিলেশন। ফার উই আন্ডারস্ট্যান্ড। তো সেখানে ওনার কেন রাজনৈতিক সুবিধার প্রয়োজন হলো? তার মানে কোনো অসুবিধায় আছেন, ফেয়ার এন্ড সিম্পল।
যাই হোক একজন এবং উনি মধ্যপ্রাচ্য থেকে তেল আনার কথা বলতে গিয়ে উনি এটা কেন এটা তো যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে, এবং এতেও উনি মনে করেন যে উনি ট্রাম্প প্রশাসনের একটা সুবিধা পাবেন, এবং এবং ট্রাম্প প্রশাসন তাকে শুল্কের ব্যাপার, তবে উনি জানেন না যে শুল্ক আলোচনায় কি হবে, শুল্ক নিয়ে আলোচনায় কি হবে। কিন্তু উনি জানেন না ট্রাম্প কিন্তু বলে দিয়েছেন কোন, যদিও একটা কোর্টে ট্রাম্পের এই আদেশ নিয়ে আবার প্রশ্ন উঠেছে, আপনি নিশ্চয়ই জানেন গতকাল এটা হয়েছে। তো কিন্তু উনি কিন্তু জানেন না যে ট্রাম্প জানিয়ে দিয়েছে যে কারোর সাথে উনি আর বসতে পারবেন না। ওনাদের এত সময় নাই যে শত শত দেশের সাথে মিটিং করা, এবং তার মধ্যে বাংলাদেশ অন্যতম। উনি কয়েকটা দেশের সাথে তার মধ্যে ইন্ডিয়া একজন, তারপর কানাডা, তারপর মেক্সিকো, এদের সাথে ওনারা বসবেন। ওনার বাংলাদেশকে হিসাব করার ওনার সময় নাই। উনি বলে দিয়েছেন যে আমার জনশক্তি, আমার অ্যাডমিনিস্ট্রেশনে এত জনশক্তি নাই যে সব দেশের সাথে আমি আলোচনা করবো, সো আমি একটা ঠিক করে দেব, সেটাই চলবে। বাংলাদেশের উপর কিন্তু খড়গ আসছে না সুবিধা আসছে আমরা কিন্তু কেউ জানি না। উনিও বলছেন উনি জানেন না, উনি আবার বলছেন উনি জানেন না, কিন্তু উনি আবার বলছেন যে এইটা দিলে ওইটা দিলে ওইটা হবে, এই হবে সে হবে। উনি একটা স্বপ্নের জগতে আছেন। আমি আপনাকে একদম দ্ব্যর্থহীন ভাবে একবার সুনির্দিষ্ট ভাবে বলতে পারি, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যুক্তরাষ্ট্রের কাছে যে চিঠিটা ইউনূস সাহেব ট্রাম্পের কাছে পাঠিয়েছেন সেটা, এবং তাদের ট্রেড কমিশনারের কাছে আমাদের যে কমার্স উপদেষ্টা বা হ্যাঁ বাণিজ্য উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছেন, সেটার পরে তারা একটা চিঠি দিয়েছে। চিঠি দিয়ে তারা বলছে তোমরা কি কি করতে পারো, এইটুকুই বাংলাদেশের সাথে লেনদেন হয়েছে। বাংলাদেশ অনেক দেন দরবার করার জন্য যুক্তরাষ্ট্রে এইসব সবাই মিলে, কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের লোকজন ওরা সবাই মিলে অনেক দেন দরবার করছে, কিন্তু তারা এই নিয়ে কোনো আলোচনা, তারা জাস্ট বলে দিচ্ছে তোমরা আমাদের জন্য কি কি করবা। এখন উনি একতরফা বলছেন তুলা, তেল এবং গ্যাস কিনবেন, ঠিক আছে, এটা আলোচনার ভিত্তি হইতে পারে, কিন্তু আলোচনা আদৌ হবে কিনা সেটাই তো অনিশ্চিত। সেটাও উনি নিজেও বলছেন এটা অনিশ্চিত, আমরা জানি না যে আলোচনা কতটুকু হবে, কি হবে, এটা কিছুই জানি না। সো ওনার ইন্টারভিউটার মধ্যে পুরা অন্তঃসার শূন্য, মানে জাস্ট উনি কাল্পনিক জগতে, একদম স্বপ্নের জগতে আছেন, যে স্বপ্নের জগতে আমেরিকা আমাকে এই করে দেবে, আমেরিকার তুলা কিনলে আমেরিকান তুলার এলাকার লোকেরা আমাদের সমর্থক হয়ে যাবে, এবং তেল গ্যাস কিনলে তারা আমাদের সমর্থক হয়ে যাবে, ট্রাম্প প্রশাসন আমাদের রাজনৈতিক সুবিধা দেবে। এই যে ড্রিম, ইটস এ গুড, একজন রাজনীতিবিদের ড্রিম থাকা উচিত, কিন্তু এই ড্রিমটা কতটা মানে কি বলা যায়, এটা আকাশ কুসুম কল্পনার মতো, যে আমি কল্পনা করছি এটাই হবে। ইট ইজ মানে আমি একটা বলতে পারেন যে আমি বললাম না, আমার আমার খুব হাসি পেয়েছে, এরকম একজন একজন ব্যক্তি হাস্যকর বিষয়। বাংলাদেশের মাথায় বসে সরকার আছে। সরকার প্রধান হয়ে যদি বাচ্চাদের মতো বলেন যে তার কাছ থেকে যদি আমি এইটা কিনি তাহলে তো সে আমার জিতাই দিবে, ব্যাডমিন্টনে জিতাই দিবে, কিংবা আহ, এমএস এ জিতাই দিবে। সেটা তো খুবই হাস্যকর তিনি বিষয়। কিন্তু তিনি তার ইন্টারভিউর মধ্যে একদম স্পষ্ট করে বলছেন, তিনি বলছেন যে আলোচনার কোনো সময়সীমা, সম্ভাব্য শুল্ককর কি হবে, কি আলোচনা হবে, কোনো কিছু উনি নিশ্চিত না। আর যেখানে উনি নিশ্চিত না, উনি কিভাবে এই আউটকাম গুলি আবার একদম, কল্পনা করে বসে আছে। একদম, যাই হোক উনি একদম। কিভাবে মিডল ইস্ট থেকে তার জ্বালানি তেল আমদানি কেমনে বন্ধ করবেন, আমি এইটার কোনো পরিকল্পনা আছে আমি জানি না। মিডল ইস্টের সাথে আপনি সম্পর্ক খারাপ করলে পরে আপনার যে আরেকটা জনশক্তি রপ্তানির যে সেক্টর, সেটা কতটা ধাক্কা খাবে এটা আপনি কল্পনা করতে পারছেন না। তো আমি জানি না আসলে হি মাস্ট হ্যাভ এ প্ল্যান, যেটা উনি এখনো প্রকাশ করেন নাই। দেখা যাক উনি যখন প্রকাশ করবে তখন আবার আমরা আলোচনা করতে পারবো। একেবারে।